হাসপাতালের রিপোর্টটা পাওয়ার পরে যখন আমি বাচ্চার হার্টবিট রেট দেখলাম, তখন আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিলো। আমি অনেকক্ষণ কান্না করেছিলাম। যারা অচেনা, যারা কোনো দিন আমার ভিডিও দেখেনি বা যারা দেখেও বাজে কমেন্টস করে, ওদেরকে আসলে আমার কিছু বলার নেই। আর এখনকার তথ্যপ্রযুক্তি যুগে এসে এসব কথা বলা আসলে বোকামি ছাড়া কিছুই না। হয় অন্যের সুখ দেখলে ওদের জ্বলে, বা হয়তোবা ওরা অনেক ডিপ্রেশনে থাকে, তাই অন্যের বদনাম করে ওরা অনেক খুশি হয়। আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে, সেটা কোন উদ্দেশ্য আমরা কেউই জানি না। কি হয় আর একটা বাচ্চা হলে, না হয় একটা বাচ্চা বেশিই হলো। অনেক মানুষ তো বাচ্চা পায় না, অনেক মানুষের তো বাচ্চা হয়েও মারা যায়। তো সে যে কথা বললো, ওই কথাটা শুনে আমার মনে করে যে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। 4টা বাচ্চা একটা মরতে পারে না, একটা মরলে কি হয়? কিন্তু এই 4টা বাচ্চা পালতে, 4টা বাচ্চা পেটে না রাখতে, পেট থেকে বাইর হইতে কতটা কষ্ট যে আমার হয়েছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে মম পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এটা আসলে রোজার ঈদের 3য় দিনের ব্লগ। আজকে বাবুরাবুকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম আল্ট্রাসাউন্ড করার জন্য, মানে সেকেন্ড আল্ট্রা করার জন্য আজকে বেরিয়েছিলাম। বের হওয়ার আগে খাবারগুলো গরম করে নিচ্ছি, খেয়ে তারপরে বের হবো। সবাই ঘুমিয়ে আছে, আমি সবার আগে উঠে পড়েছি, কারণ বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে বের হতে হবে, না হলে আবার বের হতে গিয়ে দেরি হয়ে যাবে। তোমরা তো জানোই যে আমি ঈদের পরের দিন পোলাও রান্না করেছিলাম, মুরগি মাংস রান্না করেছিলাম, তো সেগুলো এখন গরম করে নিচ্ছি। এগুলো দিয়ে খেয়ে তারপরে বের হবো। সেদিন তো আলট্রা করার পরে কোনো রেজাল্ট বের হলো না, তো বাবুরাবু বলেছিল পরে আবার নিয়ে যাবে। আমি বললাম থাক, আজ আর দরকার নেই, ঈদে পরেই যাব। আসলে আমার নিয়ত ছিল একটু পরেই যাওয়ার, কারণ একটু পরে গেলে বেবির হার্টবিট আসলে সেটা বুঝতে পারবো। এত আগে গেলে তো বুঝতে পারবো না, কিন্তু উনি বলছে আরও আগে যাবে। তখন আমি বললাম ঠিক আছে, তুমি যদি যেতে চাও তাহলে তুমি চলো, সমস্যা নেই। তোমার যদি সময় হয়, তোমার যদি টাকা পয়সা বেশি হয়, তখন তুমি আমাকে নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে উনি আমাকে জোর করে সেদিনই আড্ডাগদে নিয়ে গেল এবং মেডিসিন ডাক্তার দেখালো। ওখানে কিন্তু তার 500 টাকা খরচ গিয়েছে মেডিসিন ডাক্তার দেখাতে, তারপরে যাওয়া আসার খরচ। তো এটা শুধুই বেহুদা খরচ হয়েছে। আমি বলেছিলাম যে এসব করার দরকার নেই, বা একটু পরে করি, কিন্তু না, মানে উনি আমাকে জোর করেই নিয়ে গেছিলেন সেদিন আলট্রা করার জন্য। ওনার তো নিয়ে ছিল অন্যটা, ওনার তো আর ভালো নিয়ে ছিল না। যাই হোক, সেদিনকে পর থেকে বাসা আসার পরে আমার প্রতি অনেক মানসিক চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেক কথা সে আমাকে বলে, প্রতিদিন অফিস থেকে আসার পরেই অনেক লেকচার, অনেক কথা বলে, তারপরে যাওয়ার সময় অনেক কথা বলে। মনে করে যে তার শান্তি নেই, বুঝছো? সে বারবার শুধু আমাকে একই কথা বারবার শোনাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের ভয়, ভীতি, হুমকি ধামকি এগুলো তো আসেই। আসলে ওনার এই কথাগুলো আমাকে কোনোভাবে স্পর্শ করে না। আমি জানি উনি আমাকে রাগানোর জন্য বলতেছে, বা উনি ইচ্ছা করে এসব বলতেছে, আমি যাতে ওনার যন্ত্রণায় বা ভয় পেয়ে আমার ডিসিশন চেঞ্জ করি। কিন্তু আমি তো আমার ডিসিশন চেঞ্জ করিনি। আমি দেখলাম ওনার মনটা, দেখলাম যে উনি কী করে। আসলে ওনার ভিতরে কোনো মন নেই। আজকে আলট্রা করতে যাবো, তার কারণ আছে। আজকে আলট্রা করতে গিয়ে বেবির হার্টবিট আসছে কিনা দেখবো, এটা নিয়ে খুব টেনশনে আছি। কারণ যেহেতু কোনো কিছু দেখা যায়নি, তো কি হয় না হয়, এবারে যদি দেখা না যায় তাহলে তো অ্যাবর্শন করতেই হবে। তো সেই ভয়ে আমি আসি আর কি। সেই টেনশন আমাকে করে করে খাচ্ছে, মানে অনেক টেনশনে আছি আমি। এই সময়টা না বুঝছি অনেক টেনশনে থাকা লাগে, কি হয় না হয় কিছু বোঝা যায় না। মানে প্রেগনেন্সির পরে প্রথম আলট্রাতে বেবির অংশটুকু জড়াতে না আসা পর্যন্ত শান্তি নেই, টেনশন থেকেই যায়। অনেক কিছু তো হয়, তো সেই ভয়টা তো আসেই। এখন সম্ভবত 8 সপ্তাহ শেষ হয়ে 9 সপ্তাহ পড়েছে, তাই এখনই আলট্রা করার উপযুক্ত সময়। এখন সব কিছু ধরা পড়বেই। বাবুরাবু ঘুমিয়ে আছে, আমি খাবার খেয়ে তারপর ওনাকে ঘুম থেকে উঠিয়ে দিব, না হলে তো ওঠার পর আবার চেঁচে শুরু করে দিবে। ওনার তো আবার চেঁচে করার অনেক অভ্যাস। আপুরা, ভিডিওতে কি লাইক করা হয়ে গিয়েছে, নাকি এখনও বসে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করা নেই? প্লিজ আপুরা লাইক করে দাও। লাইক করে দিলে কাজ করতে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে, ভুলে যেও না কিন্তু। আমি প্রেগনেন্সি ব্লগ ছাড়ার পরে সবার অনেক দোয়া এবং ভালোবাসা পেয়েছি। দুই একটা নেগেটিভ কমেন্টস আসে, বাট সেগুলোকে আমি পাত্তা দেই না। যারা আমাকে ভালোবাসে, আমাকে চিনে, আমাকে বুঝে, তারা আমার পাশে থাকলেই হবে। যারা অচেনা, যারা কোনো দিন আমার ভিডিও দেখেনি, বা যারা দেখেও বাজে কমেন্টস করে, ওদেরকে আসলে আমার কিছু বলার নেই। এটা আসলে যা যার ব্যক্তিগত ব্যাপার এবং যা যার রুচি প্রকাশ করে। আমার অনেক ইচ্ছা প্রেগনেন্সি কি টেস্ট করার ভিডিওটা শেয়ার করব। এটা আমার আগে থেকে ইচ্ছা ছিল, বাট করা হয়নি, করিনি। অনেকে বলে এগুলো করা ঠিক না, বা দেখালে কেমন লাগে। আমার কাছে না এই জিনিসটা অনেক ভালো লাগে। আমার বাচ্চা হবে, সেটা আমি টেস্ট করব, দেখব।
এটা থেকে খুশির ব্যাপার আর কি হতে পারে বলো? মানে এটাকে অনেকে অন্যভাবে দেখে, নেগেটিভভাবে দেখে, কিন্তু আমরা মারা এটাকে পজিটিভভাবে দেখি। বিশেষ করে আমরা যারা মা হতে চাই বা আমরা মা হতে যাবো বা মা হওয়ার ইচ্ছা, ওদের কাছে এটা স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন এটা ওদের কাছে, যে ওরা প্রেগনেন্সি কিট পরীক্ষা করবে, দেখবে ওদের বাবু আছে কি না। এটা আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। আমি প্রেগনেন্সি ব্লগগুলো ছাড়ার পরেই অনেক অনেক ধরনের কমেন্টস করেছে। অনেকে আবার এটাও কমেন্টস করেছে যে আমাদের বাচ্চা হচ্ছে না, আমার জন্য দোয়া করেন। আবার অনেকে বলতেছে টেস্ট করেছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, বা রেজাল্ট কবে আসবে, কবে টেস্ট করলে রেজাল্ট আসবে, আরও কত প্রশ্ন। আসলে এটা প্রত্যেক মেয়েদেরই স্বপ্ন, প্রত্যেক মেয়েদেরই স্বপ্ন যে ওদের গর্ভে সন্তান আসবে। এই বিষয় নিয়ে যারা বাজে কমেন্টস করে, যারা হাসাহাসি করে, যারা মজা করে, আসলে ওদেরকে আমার বলা কিছু নাই। ওদের লাইফ আসলে অন্ধকার, ওদের লাইফে কোনো সুখ বা আনন্দ বলে কিছু থাকবে না, কারণ ওরা এটাকে অন্য চোখে দেখে, এটাকে হাসির পাত্র ভাবে, কিন্তু এটা তো হাসির পাত্র না। হয় সেইটা ভুলে গিয়েছে যে সে কোন মায়ের গর্ভ থেকে তার জন্ম হয়েছে, বা সেটাও ভুলে গেছে যে সেটা মানুষ না, অমানুষ। টিকটকে আসলে এরকম কমেন্টস বেশি দেখা যায়, ইউটিউবে নেই, ফেসবুকে নেই। টিকটক তো সবাই দেখে, তো সবার মধ্যে তো শিক্ষার অভাব আছে, চিন্তা ভাবনার কমতি আছে, তো ওরা তো করবেই, ওদের কাজই তো এটা। ও শিক্ষার কথা বলতে গেলে আর একটা কথা বলতে হয়। একটা আপু কমেন্টসে বলেছিল যে বাচ্চা হওয়ার এসব বিষয়, পার্সোনাল বিষয়, এগুলো ব্লগে না বললেই হয়, নিজের পার্সোনালিটি কী থাকলো। আচ্ছা, আমি ব্লগে পার্সোনালিটির কথা কী এমন বলেছি যে এখানে পার্সোনাল কিছু থাকলো না? এটা তো সবাই জানে, এখানে এখানে পার্সোনালে কী হইলো? যারা আমার ব্লগ দেখে সবাই বিবাহিত, সবাই জানে, সবাই এই অবস্থার মধ্যে পার করতেছে। আমি সবাইকে ফ্রাঙ্কলি বলেছি যাতে করে সবাই বুঝতে পারে, কারণ আমি যদি ওইভাবে না বলতাম তাহলে ওরা আমাকে অনেক প্রশ্ন করতো, অনেক জিজ্ঞাসা করতো। তো সেগুলো তো এখন আর হচ্ছে না, কারণ ওরা সব কিছুই জানে। আর এখনকার তথ্যপ্রযুক্তি যুগে এসে এসব কথা বলা আসলে বোকামি ছাড়া কিছুই না। এখন সবাই সব কিছু জানে, যার বিয়ে হয়নি সে অনেক কিছু জানে। তো এখানে পার্সোনাল কিছু বলেছি, এটা আসলে বলা কোনো কথা না। আর একটা কথা বলেছে আমি নাকি অশিক্ষিত। আচ্ছা, আমি যদি অশিক্ষিত হই তাহলে আমার ব্লগ তুমি দেখো কেন? আমার ব্লগ দেখা কী দরকার? আমি কি কাউকে আমার ব্লগ দেখার জন্য জোর করেছি? যা ভালো লাগবে সে দেখবে, যা ভালো লাগবে না সে দেখবে না। একজন শিক্ষিত মানুষ তো অশিক্ষিত মানুষের ব্লগ দেখে না। যারা নিজেকে খুব বেশি শিক্ষিত মনে করে তাদেরকে বলতেছি, তারা দেখে শুনে ব্লগ দেখেন, সবার সব ব্লগ দেখেন না, ঠিক আছে? আর আমি মোটেও অশিক্ষিত নই, আমি বাংলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, ঠিক আছে? আমার যথেষ্ট কোয়ালিফিকেশান আছে, ঠিক আছে? যেমন তেমন পড়াশোনা আমি করিনি, ভালোভাবে পড়াশোনা করেছি। আর ব্লগ আমিও দেখি। আমি যাদের ব্লগ দেখি ওরা সবাই শিক্ষিত না। আমি ওদের কাজ দেখি, ওদের কথা শুনি, ওদের জীবন কাহিনী শুনি, যেগুলো আমার সাথে মিলে যায় বা যেগুলো প্রতিটি মেয়ের সাথে মিলে যায়। কে শিক্ষিত কে অশিক্ষিত এগুলো আমি দেখি না। দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের সবারই জীবন আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সেগুলোই আমি দেখি। শিক্ষা দিয়ে কি আমি পানি খাবো ধুয়ে দিয়ে? বাসা থেকে বের হয়েছি, আসলে আমি আজকে অনেক খুশি, বেবি হার্টবিট দেবো, তাই একটু সাজস করেছি আর কি। বাবু ডাবু তো সেই খ্যাপা, হ্যাঁ তুমি এগুলো কী লেগেছে ঠোঁটে? তোমার তো মনে অনেক আনন্দ, আমার তো সব প্যারা। তখন আমি এবার মুখ ফসকে বলে দিয়েছিলাম বেবি হার্টবিট দেবো, তাই অনেক খুশি আমি। এই কথা শোনার পরে তো সে আরও খেপে গিয়েছে। হ্যাঁ, হার্টবিট দেখার জন্য যাবো মানে? বেবি আসছে কিনা সেটা দেখবো, হার্টবিট দেখার জন্য কে যাবে? আমি যাবো না, তুমি একা যাও। আমি বলছি না না, তুমি তো বললাই যে বেবি আসছে কিনা দেখবা, সেটার জন্যই আমরা যাচ্ছি। মানে কথাটাকে একটু ঘুরিয়ে বললাম। উনি নিজেও জানে যে আমি কেন যাচ্ছি, তারপর উনি রাগ দেখায়। ঈদের তৃতীয় দিন, তাই হাসপাতালে মানুষও কম, অনেকটা ফাঁকা পড়ে আছে। চেয়েছিলাম আমরা একা যেতে, খুব বেশি হলে জুনেনাকে নিয়ে যাব, কিন্তু সাউদাকেও নিয়ে যাওয়া লাগলো, কারণ সাউদা কান্নাকাটা শুরু করে দিয়েছে, ওকেও নিয়ে যাওয়া লাগবে। জুনেনাকে নতুন জামা পরেছি, জুতা পরেছি, এগুলো দেখে তো ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ও জামা পরবে, জুতা পরবে, ও যাবে। তারপর বললাম ঠিক আছে, আমরা যখন যাচ্ছি তখন ওকেও নিয়ে যাই, সমস্যা কি, একই সাথে আমাদের হয়ে যাবে। বাবার আব্বু বলতেছে ওকে তুমি রাখো, আমি কিন্তু ওকে কোলে নিতে পারবো না। তখন আমি বললাম ঠিক আছে, ও তো হাঁটতে পারবে, ও হাঁটবে, তুমি ছোটো বাবাকে কোলে রাখলেই হলো। আমি যে ভিডিও করছিলাম মানে অনেক সাবধানে করতেছি, চুরি করে করতেছি, উনি কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, খুব রেগে আছেন উনি। ভিডিও তো করতেই হবে, ভিডিও না করলে তোমার সাথে এই সুন্দর দিনটার কথা কিভাবে শেয়ার করবো বলো? তোমরা তো আমারই অংশ। অনেক আপুরা না কমেন্টস করে যে আপু তোমার কথা শুনলে না তোমাকে অনেক আপন মনে হয়, মনে হয় তুমি আমাদের ফ্যামিলিরই একজন। মানে এই কথাগুলো শুনলে না অনেক বেশি ভালো লাগে। আমি অনেক ন্যাচারাল, অনেক সহজভাবে তোমার সাথে মনে কথাগুলো শেয়ার করি, কোনো রাগ ঢাক প্যাচ রাখি না। আগে রাখতাম যখন প্রথম দিকে ব্লগ করেছিলাম, কিন্তু এই বিগত 2 বছর ধরে সেটা আর করি না, যা আমি তাই দেখাই। এতে করে আমার প্রতিদিন ব্লগ করা হয়, আর তোমাদের সাথে মনের কথাগুলোও শেয়ার করা হয়। অন্য কেউ কী বলো না বলো এতে আমার কিছু যায় আসে না, কারণ ওরা আমাকে দিন শেষে শান্তি দিবে না, সুখ দিবে না, ওরা আমাকে ভালোবাসা দিবে না, ওরা শুধু বদনামই করবে। সুখ দেওয়ার বেলায়, ভালো কথা বলার বেলায়, সান্ত্বনা দেওয়ার বেলায় ওরা নেই, ওরা থাকবেও না।
হয় অন্যের সুখ দেখলে ওদের জ্বলে, বা হয়তো বা ওরা অনেক ডিপ্রেশনে থাকে, তাই অন্যের বদনাম করে ওরা অনেক খুশি হয়। দেখো আমার কলেজে দুইটা কী সুন্দর করে বসে আছে, আমার 2 মেয়ে, ছোট 2 মেয়ে। বড় দুটাকে বাসায় রেখে এসেছি, ওদেরকে খাবার দিয়ে এসেছি, আর টিভিও ছেড়ে দিয়েছি। ওরা টিভি দেখতেছে আর খাবার খাচ্ছে। ওদেরকে আমি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু বাবুর আবু আনতে দেয়নি, বলেছে ওরা আসলে চেঁচিলি করবে, শব্দ করবে, উনি আরও বিরক্ত হয়ে যাবে, এই কারণে ওদেরকে আনিনি। বিশেষ করে সায়রা, সায়রা খুব দুষ্টামি করে, মানে ও কথাই শুনে না। এখন জায়ানকে নিয়ে আসলে সারা বাসায় একা, এই কারণেই জায়ানকে আর আনা হলো না। দেখো বাবুর আব্বু কী করতেছে, আমি ভিডিও করছি দেখি বাবা এখানে দাঁড়ায় আছে। মানে উনি যে কী ছেলে মানুষই কাণ্ড করে জানো না, মানে হাসিও পায় আবার রাগ ওঠে। হাসপাতালে ভিড় না হলেও আল্ট্রাসাউন্ডের পাশে ভিড় ভালোই আছে। তো আমি ওখানে আমার কাগজ জমা দিয়েছিলাম, তো বললো পানি খেয়ে প্রস্রাবের বেগ বাড়াতে। এবার তো আমি ইচ্ছা মতো পানি খাচ্ছি, বাবার আব্বু পানি দিতেছে, আমিও খাচ্ছি। মানে প্রস্রাবের বেগ বেশি না হলে আর ভিতরে ঢুকবো না, ওরা বললেও ঢুকবো না। আমি খুব ভয় আর টেনশনে আছি যে কী জানি কী হয়। মনের ভিতর বিশ্বাস আছে যে আল্লাহ পাক নিশ্চয়ই ভালো একটা খবর দিবেন। যেহেতু উনি আমার গর্ভে সন্তান দিয়েছেন, এমনি এমনিতে তো আর দেননি, নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে দিয়েছেন। সেই উদ্দেশ্য তো পূরণ হতে হবে, তাই না? আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। সেটা কোন উদ্দেশ্য আমরা কেউই জানি না, কিন্তু পরবর্তীতে আমরা সবাই এটা বুঝতে পারি যে আসলেই এই উদ্দেশ্যে আল্লাহ পাক এই কাজটি করেছেন। মনের ভিতরে হাজারো চিন্তা বাসা বাঁধতেছে, কী হবে, বাচ্চার হার্টবিট না আসলে কী করব। এই সময় তো আসার কথা, যদি না আসে তাহলে বাবুর আব্বু কী করবে? উনি তো খুব টেনশনে আছে, উনি তো খুব রেগে আছে। মানে উনি পারে না আজকেই মনে করে যে আমার ইয়ে করে ফেলে। ওনার ভিতরে অবস্থা অনেক খারাপ, উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। যদিও হাসপাতালে আমাকে নিয়ে এসেছেন, কিন্তু কথা হতে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, চেঁচিয়ে করতেছে। ভিডিও শ্যুট করা ছাড়াও এমনিতেই উনি অনেক রেগে আছেন। বাচ্চার হার্টবিট দেখতে আসবো, আমি যতটা খুশি তার থেকে অনেক বেশি দুঃখী আপসেট উনি। মানে উনি এতটাই বিরক্ত হয়ে আছেন যে ওনার চেহারা দেখলে বোঝার উপায় নেই যে উনি ওনার বাচ্চার হার্টবিট দেখতে এসেছেন। ওনার মুখে এক ফোঁটাও হাসি নেই। আমি হাসতেছি, আমি খুশি, বাট উনি অনেক বেশি দুঃখী। বরঞ্চ আমার হাসিতে ওনার রাগটা আরও বেশি বেড়ে যাচ্ছে। কি হয়, আর একটা বাচ্চা হলে না হয় একটা বাচ্চা বেশিই হলো। অনেক মানুষ তো বাচ্চা পায় না, অনেক মানুষের তো বাচ্চা হয়েও মারা যায়। আমাদের পাশে একটা মহিলার 3টা বাচ্চা। রিসেন্ট যে বাচ্চাটা হয়েছিল ওটা 3 মাসের ষোলো। কিছুক্ষণ আগে তার সাথে অনেকক্ষণ কথা বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সে যে কথা বললো, ওই কথাটা শুনে আমার মনে করে যে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। মানে নিজেকে খুব লাকি মনে হচ্ছিল। আমাকে বলে যে আপনি কীভাবে 4টা বাচ্চা সামলান, আমি তো ভাবতেই পারি না, আমার তো এই 3 বাচ্চা সামলাতেই কষ্ট হয়ে যায়। আমি বললাম আপনার বড় ছেলে তো বড় হয়ে গিয়েছে, সে তো এখন ক্লাস 7-এ পড়ে, মেয়েটাও একটু বড় আছে, আপনার তো তেমন কষ্ট হয় না। বল হ্যাঁ, কষ্ট তো হয় না, তারপরে অনেক কষ্ট হয়, ছোটো বাচ্চা পালা অনেক কষ্ট। তারপর যখন জিজ্ঞেস করলাম যে আপনার বাচ্চাগুলো কি সিজারে হয়েছে নাকি নর্মাল হয়েছে, তখন বলল যে আমার লাস্টে 2টা বাচ্চা সিজারে হয়েছে আর প্রথম 2টা বাচ্চা নর্মালে হয়েছে। এই কথাটা শোনার পরে তো আমি অবাক হয়ে গেলাম। প্রথম 2টা বাচ্চা মানে আপনি না বললেন আপনার 3টা বাচ্চা? বলছে হ্যাঁ, আমার প্রথম ছেলের পরে একটা মেয়ে হয়েছিল, সেই মেয়েটা মারা গেছে। এই কথাটা শোনার পরে এত কষ্ট লাগলো। তার থেকে বেশি কষ্ট লাগলো যে বাচ্চাটা হওয়ার 1 মাস 4 দিন পরে মারা গেছে। 1 মাস 4 দিন পরে সকালবেলা প্রসাব হওয়ার পরে এরপর আর প্রসাব হয়নি, মুখ চোখ নীল হয়ে গিয়েছিল। সম্ভবত তার শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল, কিন্তু ডাক্তাররা ভুল ট্রিটমেন্ট করিয়েছে, নিউমোনিয়ার ওষুধ দিয়েছিল। আসলে ওর নিউমোনিয়া হয়নি, সম্ভবত ওর জন্মের পরেই শ্বাসকষ্টের সমস্যা ছিল, যেটা আমার ছেলেরও হয়েছিল। তো তখন হয়তো বা সুস্থ ছিল, কোনো সমস্যা হয়নি, পরে হয়তো বা এর এফেক্ট পড়েছে। ঠিক বুঝতে পারছি না যে ওনার বাচ্চা আসলে কী হয়েছিল, আসলে উনিও বুঝতে পারেনি। আর ওই সময় উনি ছিল দেশে, তো দেশের হাসপাতালগুলোতে যাওয়া আসারও কষ্ট, আর সুবিধা অত বেশি ভালো ছিল না। দেখা গেল যে ভালো হাসপাতালে যেতে হলে দূরে যাওয়া লাগতো। তো ওনারা চেষ্টা করেছেন, কিন্তু লাস্ট সময় আর কিছু করতে পারেননি। লাস্টে একটা হাসপাতালে বাচ্চাকে ওসেলাইন দিয়েছিল, তো ওসেলাইন নেওয়ার সময় সে বাচ্চার নাকি শ্বাস চলে যায়, মানে মানে বাচ্চারা কিন্তু ওই সময় নাকি মারা যায়। সেই মহিলাটা বুঝতে পারছে, তার হাজবেন্ডে ডাক দিছে, ডাক্তার পাশে বসা ছিল, ডাক্তারে বলল। তো ডাক্তাররা তারপর আবার ভিতরে পাইপ দিয়ে চেষ্টা করলো, কিন্তু সেই বাচ্চাটা আর বাঁচলো না। আমার জন্য না হওয়ার পরে প্রথম 3 মাস খুব মানে সাবধানে ছিলাম। ওরে যে আমি ঘরে শুয়ে রাখি না, বাবা চেক করতাম যে ও ঠিক আছে কি না, কারণ অনেক সময় বাচ্চা হওয়ার পর অনেক রিস্ক থাকে, অনেক কিছু হইতে পারে। তো প্রচুর ভয় পেয়েছিলাম, আর আল্লাহ করতেছিলাম যে আল্লাহ আমার বাচ্চা যেন সুস্থ থাকে। বাবুর আব্বু বাসায় আসলে প্রায় সময় বলে যে 4টা বাচ্চা একটা মরতে পারে না, একটা মরলে কী হয়, এতগুলো বাচ্চা একটা মরলে কোনো সমস্যা হয় না। এই কথাটা উনি যে বলেন না, মানে ওনার ভিতরে এতটুকু ফিলিংস হয় না এই কথাটা বলতে। কিন্তু এই 4টা বাচ্চা পালতে, 4টা বাচ্চা পেটে না রাখতে, পেট থেকে বাইরে হইতে কতটা কষ্ট যে আমার হয়েছে। যদিও সিজারে হয়েছে, কিন্তু তার আগ মুহূর্তে, তার পরের মুহূর্তে আমি যে কতটা কষ্ট পাইছি, এটা আসলে আমি জানি আর আল্লাহ জানে।
আমি তো কোনো সময় এসব মেনে নিতে পারতাম না। আমার কোনো বাচ্চার কোনো সমস্যা হলে আমার জীবনটা হয়তোবা আমি হয়তোবা শেষ হয়ে যেতাম। কারণ আমার জীবনে বাচ্চা ছাড়া আর কিছুই নেই, কিছুই নেই। উনি এই কথাটা খুব সহজেই বলতে পারে, বাট আমি বলতে পারি না। কারণ এরা আমার জান, আমার কলিজা, আমার জীবন, আমার সব কিছু আমার বাচ্চারা। ওই মহিলার কথাগুলো শুনে মনে হইলো যে আল্লাহ পাক আমারে বাচ্চা আরও দেখ, সমস্যা নেই, আরও মেয়ে দেখ, সমস্যা নেই। তারপর যে সুস্থভাবে আছে, আমার যে আল্লাহ পাক সুস্থ বাচ্চা দিছে, আলহামদুলিল্লাহ। যাদের বাচ্চা মারা যায় ওদের কথা শুনলে আমার অনেক খারাপ লাগে। আমি ওদের কষ্টটা ফিল করতে পারি, কারণ আমিও তো মা। একটা মা হয়ে সন্তানের কষ্ট মাই তো বুঝবে, অন্য কেউ তো বুঝবে না। ওই দেখো সে আসতেছে, তার জ্বালা ঠিকভাবে ভিডিও করতে পারি না আমি। আমার দেখছি, আমার কাছে আমার কই নেই করা খারাপ। আমি আবার ইমোশনাল হয়ে গেলাম। মানে এসব কথা মনে বলে না খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। মানে বুকের ভিতরটা কীভাবে জানি করে ওঠে। সেই মহিলা অবশ্য আমাকে জিজ্ঞেস করেছিল যে বাচ্চা কি আবার হবে? আমি বলছি না, আর হবে না, আর নিব না। আসলে এইসব কথা কি আর মানুষকে বলা যায়? কারণ উনি শুনলে ওনার কাছ থেকে অনেকে শুনবে, আবার অনেক অনেক কিছু ভাববে। সিঁড়ি দিয়ে নামলে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করবে। এমনিতে তো অনেকে হাসাহাসি করে, অনেক কথা বলে। না, কোনো ব্যাড কমেন্টস করে না, বাট অনেক কিছু বলে কম বেশি। আমার কষ্ট হয়, এসব অনেক কিছু বলে। তাই আর কিছু বলিনি। যখন হবে তখন তো দেখবেই, আর তখন সব কিছু বলবো। এখন শুধু শুধু বলে ঝামেলা বাড়িয়ে কী লাভ বলো? পানি খেয়ে অবস্থা পুরো খারাপ করে ফেলেছি। তারপরে ওখানে জিজ্ঞেস করলাম যে কখন আমার সিরিয়াল। বলতেছে আপনার কি বসায় বেগ আছে? আমি বলতেছি আছে। তখন বলছে ঠিক আছে অপেক্ষা করেন, আমি ডাকলে আপনি আসবেন। তো তারপরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জায়গায়। ভিতরে ঢোকার পরে যখন আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম সব কিছু ঠিক আছে, সে বলছে দেখতেছি। তো আমার ভিতরে তখন ভয়ে বুকের ভিতরটা দুক দুক করতেছিল। আমি তখন আয়াতুল কুরসি পড়তেছিলাম যে আল্লাহ যেন সব কিছু ঠিক হয়ে যায়। তারপরে কালেমা তৈয়ব সূরা ইখলাস পড়েছিলাম। স্ক্রিনে দেখলাম যে হার্টবিট আসছে, এরকম মনে হইতেছে আর কি। যে আমি জিজ্ঞেস করলাম যে হার্টবিট কি আসছে? তখন সে বলল যে হ্যাঁ হার্টবিট আসছে। বাচ্চা কি ঠিক আছে? বলছে হ্যাঁ বাচ্চা ঠিক আছে, বাচ্চা গর্ভে আসছে। মানে এই কথাটা শোনার পরে যে আমার মনের ভিতরে কী শান্তি হইলো, আমি যে কী খুশি হইলাম আপুরা, তোমাদেরকে বলবো যেতে পারবো না। বের হওয়ার পরে বাবরাবাকে বললাম, উনি তো প্রচুর রাগ, প্রচুর খ্যাপা। আমার ভিতরে একটা ভয় ছিল যে রিপোর্টে কি না কি আসে, যেটা বলছে সেটা যদি রিপোর্টে না আসে। অনেক সময় তো ডাক্তাররা মনে ভুলে বলে থাকে, বা অনেক সময় রোগীকে খুশি করার জন্য বলে। আমাকে সেরকম বলেনি, তো তো একটা ভয় ছিলই। তো রিপোর্টটা বলেছিল 1 ঘন্টা পরে দেবে। আমি বাবাকে বলেছিলাম আধা ঘন্টা পরে দিবে, যাতে উনি অপেক্ষা করে। তারপর উনি অপেক্ষা করতে চায়নি, বলতেছে তুমি চলে যাও, আমি পরে নিয়ে আসবো। আমি রাজি হইনি, কারণ আমার কাছে মনে হয়েছিল উনি আবার যদি কোনো কারসাজি করে, বা উনি যদি রিপোর্টটা আমাকে না দেখায়, বা উনি কিছু করে, কে জানে, উনি অনেক কিছু করতে পারে। তো সেই ভয়ে আমি আর যাইনি, আমি রিপোর্টটা নিয়েই যাব। এই দেখো আমার রিপোর্ট। তো হাসপাতালের রিপোর্টটা পাওয়ার পরে যখন আমি বাচ্চার হার্টবিট রেট দেখলাম, তখন আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিলো। আমি অনেকক্ষণ কান্না করেছিলাম। বাবরাব্বু বলতেছে তুমি কি জন্য কান্না করতেছো, কী হয়েছে? আমি বলছি না কিছু হয়নি। মানে আমি খুশিতে কান্না করে দিয়েছিলাম, যে ভাবতে পারিনি যে আমি বাবুর হার্টবিট দেখতে পারবো। মানে আমার এত ভালো লেগেছিল। আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে বাচ্চার হার্টবিটের রেট ছিল 129। তো আমার জার্নির সময় ওর হার্টবিট রেট এরকমই ছিল, 29 থেকে 35-এর মধ্যেই ছিল আর কি। তো তখন মনে হইলো যে ছেলেবাবু হইতেও পারে। তো এইটা মনে করে আমার আরও বেশি মানে কান্না পেয়েছিল খুশিতে। সেটা অবশ্য বাবুরাব্বুকে বলিনি। দেখো আমার গর্ভে আমার বাচ্চা এসেছে। এটা যে একটা মায়ের জন্য কত বড় একটা পাওয়া, সেটা আসলে বলে বোঝানো যাবে না। সবাই আসলে এটা মামা বুঝবে না, একজন মাই এটা মামা বুঝতে পারবে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা সবাই আমার পঞ্চম বেবির জন্য দোয়া করো, যাতে সুস্থভাবে ও দুনিয়া আলো দেখতে পারে। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।